হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসইওর অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে কি অন পেজ এসইও, যেটা এসইওতে আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য, গুগল সার্চ ইঞ্জিন র্যাঙ্ক করার জন্য কিংবা বেটার ইউজার এক্সপিরিয়েন্স, ইনক্রিজ অর্গানিক ট্রাফিক্স, ইমপ্রুভ ক্রলেবিলিটি, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এগুলোর জন্য আমাদের কি করতে হয়? অন পেজ এসইওটা আমাদের করতে হয়। তো অন পেজ এসইওটা করার কিছু নিয়ম, কানুন আছে, যেটা আমি আজকে আপনাদেরকে সে বিষয়ে বিস্তারিত একটি ধারণা দিব। তো অন পেজ এসইও করার আগে কিংবা দেখার আগে আমরা একটু যদি একটু অন পেজ এসইওটাকে যদি আমরা একটু আপনার ভাগ করে বিভিন্ন পার্টে যদি আমরা দেখি, প্রথমে একটা ওয়েবসাইট যখন রেডি হয় কিংবা ডেভেলপাররা ডেভেলপ করে, তখন আমাদের সবার আগে যে জিনিসটা আসে, নিশ। ওয়েবসাইটে রেডি হওয়ার পর এখন আপনি ওয়েবসাইটে এটার মধ্যে আপনি কোন টাইপসের বিজনেস, কোন টাইপসের সার্ভিস, কোন টাইপসের প্রোডাক্ট আপনি রাখবেন, ঠিক আছে? তাহলে সবার আগে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি নিশ। দুই নাম্বার যেটা আসে সেটা হচ্ছে কি ওই নিশের উপর আমাদেরকে কি করতে হয়? কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তিন নাম্বার যেটা সেটা হচ্ছে কি অন পেজ এসইও। একটা জিনিস লক্ষ্য করুন, অন পেজ এসইও যখন আসে তখন কন্টেন্ট জিনিসটা কিন্তু অটোমেটিকলি চলে আসে। কেননা আমরা ওয়েবসাইটের পেজে কিংবা ব্লগ পোস্টে কন্টেন্টের মধ্যে আমরা অন পেজ এসইও করে থাকি। তারপর অন পেজ এসইওর পর যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি আমরা করে থাকি টেকনিক্যাল এসইও, যেটা আরেকটি অনেক ইম্পর্টেন্ট পার্ট এসইওর মধ্যে। আমরা পরে কথা বলবো টেকনিক্যাল এসইও নিয়েও। এরপর যেটা আসে কি অফ পেজ এসইও, যেটা আমরা ব্যাকলিঙ্ক করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকি অফ পেজ এসইওতে। তাহলে আমি আপনাদেরকে বেশ প্রায় পাঁচটা ধাপে আমি কি আপনাদের পাঁচটা ধাপ নিয়ে আমি আপনাদের টপিকস নিয়ে কথা বলছি। তো এই পাঁচটা টপিকস কিন্তু একটার পর একটা স্টেপ বাই স্টেপ বাই, কিন্তু আপনি যখন একটা নতুন ওয়েবসাইটে যখন কাজ করবেন এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আসবে। একটা ওয়েবসাইট পেজকে র্যাঙ্ক করতে কিংবা একটা ব্লগ পোস্টকে র্যাঙ্ক করতে এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আসবে। তো এগুলো আমরা দেখবো পরে। তো আজকে আমরা শুধু যেটা কথা বলবো সেটা হচ্ছে কি অন পেজ এসইও নিয়ে। তো অন পেজ এসইওটা কি আগে আমরা সেটাই জানি। সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এবং ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উন্নত করার জন্য ওয়েবসাইটের পেজগুলোকে অপটিমাইজ করার প্রক্রিয়াকে আমরা কি বলছি? অন পেজ এসইও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অন পেজ এসইও কাকে বলে। আমরা এখানে অন পেজ এসইও কে কিছু টিপস এন্ড ট্রিক্সে আমরা কি করেছি, আমরা এখানে ভাগ করেছি, যেগুলো স্টেপ বাই স্টেপ কি করতে হবে অন পেজ এসইও তে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আমাদের এখানে মেরু ম্যাপিং আমি রেখেছি, যাতে করে আপনারা সহজেই অন পেজ এসইওটা বুঝতে পারেন কোনটার পর কোনটা আসবে। তাহলে দেখুন, আমরা প্রথমে রেখেছি কি কিওয়ার্ড অপটিমাইজেশন। আমরা বেসিক্যালি দেখবেন
টাইটেল ট্যাগ অপটিমাইজেশনটা কিন্তু সবার আগে পাবেন, কিন্তু আমি রেখেছি কি কিওয়ার্ড অপটিমাইজেশন। কেন রেখেছি সেটা একটু আমি ক্লিয়ার করি আপনাদেরকে। যখন আমরা অন পেজ এসইও করব, কারণ আমরা একটা কিওয়ার্ডকে কিন্তু আমরা টার্গেট করি। যখন একটা কন্টেন্ট যখন আমরা কি করি, আমরা রেডি করব, এর আগে আমাদের সবার আগে কি করতে হয়, একটা কিওয়ার্ডকে টার্গেট করতে হয়। এই কিওয়ার্ডটা আপনার বলা চলে আপনার টাইটেল থেকে শুরু করে হেডিং ট্যাগ থেকে শুরু করে মেটা ডেসক্রিপশন এন্ড কন্টেন্টের মধ্যে সবখানে এটা কি হবে, আমরা এই কিওয়ার্ডটা আমরা রাখবো। তার জন্য আমি নাম্বার ওয়ানে যেটা রেখেছি সেটা হচ্ছে কি কিওয়ার্ড অপটিমাইজেশন। আশা করি আপনাদের ক্লিয়ার। তারপর যেটা আমি রেখেছি টাইটেল টেক অপটিমাইজেশন। টাইটেল টেক অপটিমাইজেশনটা হচ্ছে কি অন পেজে সো ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জিনিসটা যদি আপনি ইউনিক করতে না পারেন টাইটেল ট্যাগটা, তাহলে দেখা যাবে আপনার এটা ওয়েব পেজ হোক কিংবা আপনার ব্লগ পোস্ট হোক, গুগল আপনাকে র্যাঙ্ক দিবে না। ওই জন্য আপনার যেটা করতে হবে, আপনার টাইটেল ট্যাগটা অবশ্যই আপনি কি করবেন, আপনি ইউনিক রাখার চেষ্টা করবেন। তো আমরা যদি এখানে দেখি টাইটেল ট্যাগ অপটিমাইজেশনের মধ্যে আমাদের টাইটেল ট্যাগটা কত ক্যারেক্টারের মধ্যে হবে সেটা আগে আমাদের জানতে হবে। অন্যথায় আপনি আপনার মতো করে এখানে কি ক্যারেক্টার কিংবা ওয়ার্ড আপনি এখানে টাইটেল ট্যাগ দিতে পারবেন না। তাহলে এক্ষেত্রে গুগল এটা কখনো কি করবে, আপনাকে আপনার ওই পেজটাকে কখনো র্যাঙ্ক করবে না। ওকে, আচ্ছা, আমরা যদি দেখি আমাদের টাইটেল ট্যাগ অপটিমাইজেশন যেটা টাইটেল আমরা লিখি, এখানে আমরা চেষ্টা করব 55 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে আমাদের টাইটেলটা রাখার জন্য। কেননা এটা যদি টাইটেলে যদি আপনি 70 ক্যারেক্টার কিংবা 80 ক্যারেক্টার যদি হয়ে যায়, এটা কিন্তু অনেক লং হয়ে যায়। ঠিক আছে, আমি এক্সাম্পল আকারে একটু করে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে আমি কোথায় উম, এটাতে যাই। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ছোটন বড়ুয়া, তারপর ক্লোন বেস্ট এসি এক্সপার্ট ইন বাংলাদেশ, দেখতে পাচ্ছেন? তাহলে এটা কিন্তু আপনার কত মধ্যে আছে, আপনার 60-এর ভিতরে, ক্যারেক্টার ভিতরে আমি কিন্তু এটা এটা কিন্তু এটা আছে। তো আপনার টাইটেলটা সব সময় চেষ্টা করবেন 60 ক্যারেক্টারের ভিতরে রাখার জন্য। এতে করে আপনার টাইটেলটা ক্লিয়ারলি কি হবে, আপনার ওয়েব পেজের মধ্যে ভালোভাবে দেখাবে। ঠিক আছে, স্নিপের মধ্যে আপনার জিনিসটা টাইটেলটা সুন্দর করে ফুটে উঠবে। ওকে, আচ্ছা, তো এখন আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে দেখুন, সরি, এখানে দেখুন প্রথমে যে আছে সেটা কি ছোট বড় রোহিত ক্লোন দিয়ে বেস্ট এক্সপার্ট ইন বাংলাদেশ। তাহলে এখানে আমি কি রেখেছি, নামটা আগে রেখেছি, আপনার কিওয়ার্ডটাকে আমি কি রেখেছি পরে রেখেছি। আবার এখানে যদি আসেন একটু লক্ষ্য করুন, লোকালাইজ এক্সপার্ট ইন বাংলাদেশ, তারপর কি দিছি, ব্যাম্বুটা দিয়ে আমরা কি দিছি, ছোট বড় রোহিতটাকে পরে রেখেছি। তো আমাদেরকে অন পেজের ক্ষেত্রে গুগল আমাদেরকে যেটা বলে, টাইটেলটা সবার আগে রাখতে বলে। আমাদের টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা কি করতে বলে, সবার আগে রাখতে বলে। কেননা এইতে করে যখন আপনি প্রথমে রাখবেন, এটা আপনার বেটার ভিজিবিলিটি ইন সার্চ রেজাল্ট। ঠিক আছে, এটা সার্চ ইঞ্জিন পেজের মধ্যে এটা কিন্তু আপনার কি ভালো র্যাঙ্ক হতে কি হয়, গুগল হেল্প করে। ঠিক আছে, কিংবা মধ্যে দিলেও কিন্তু সমস্যা নেই, লাস্টে দিলেও সমস্যা নেই। আপনার কন্টেন্টের মিনিং অনুসারে আপনার কিওয়ার্ডটা আপনি আপনার টাইটেলের মধ্যে রাখবেন। ঠিক আছে, তো আশা করি আপনাদের প্রথম যেটা
সেটা কিন্তু আপনাদের কি 2 নম্বর যেটা টাইটেল ট্যাগ অপটিমাইজেশনটা আপনাদের কাছে ক্লিয়ার। এরপর যেটা আছে সেটা কি আমাদের মেটা ডেসক্রিপশন অপটিমাইজেশন। তাহলে আমরা এখন এটা একটু দেখি। আমরা বেসিক্যালি আমাদের মেটা ডেসক্রিপশন যেটা, এটা হচ্ছে কি আপনার, আমরা যেমন আমি বলি আপনাদেরকে, যেমন আমরা এসে অনেক বড় থাকে, ঠিক আছে, আমরা রচনা অনেক বড় থাকে, এটা একটা সারমর্ম বলতে পারেন ডেসক্রিপশনটাকে এক প্রকার, ঠিক আছে। আপনার যে কন্টেন্ট যেটা আপনি ফুল লেখছেন রেডি করছেন, ওই কন্টেন্টের আপনার সারমর্ম হিসেবে আপনি কি ডেসক্রিপশনটাকে কি মেটা ডেসক্রিপশনকে আপনি ধরতে পারেন। দেখেন এই মেটা ডেসক্রিপশন যেটা আছে এটা কত ওয়ার্ডের হবে, কত ওয়ার্ডের মধ্যে কত ক্যারেক্টার মধ্যে আমরা রাখবো। তো অবশ্যই আমাদের মেটা ডেসক্রিপশনটা 150 থেকে 160 ক্যারেক্টার মধ্যে আমরা রাখার চেষ্টা করব। কেন? এটা হচ্ছে যে কি আমাদের গুড প্র্যাকটিস। ওকে, অনেকে যেটা করে কি আমরা দেখি আপনার এটাকে 170 কিংবা 180 190 ক্যারেক্টার পর্যন্ত নিয়ে যায়। এইতে করে যেটা হয় কি আপনার জিনিসটা কিন্তু ভালো দেখায় না, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন আপনাদের ডেসক্রিপশনটাকে সবসময় 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করবেন। আমি একটু করে দেখি, দেখাই মেটা ডেসক্রিপশন কোনটা আপনাদের, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই দেখছেন এখানে, এই যে দেখেন এটা হচ্ছে কি ডেসক্রিপশন। আই এম সুরমুর দিস দ্য বেস্ট অ্যাসিস্ট্যান্ট ইন বাংলাদেশ হ্যাজ 5 year কি 5+ years of experience delivering top notes SEO services and training for business growth। দেখছেন, তো এটা হচ্ছে কি আমাদের মেটা ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটাকে অবশ্যই আমরা কত বড় রাখার চেষ্টা করবেন, 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা। এরপর যেটা আছে আমরা দেখি সেটা হচ্ছে কি আপনার ইউআরএল স্ট্রাকচার। আচ্ছা, ইউআরএলটাকে আমরা আহ, বিভিন্নভাবে বলে থাকি। এটাকে অনেকে স্লাগ বলে, আবার অনেকে এটাকে কি বলে পারমালিঙ্ক বলে। ওকে, আচ্ছা, যেটা হোক আমরা ইউআরএল স্ট্রাকচারটা আমরা চেষ্টা করব যত শর্ট হয় ততই ভালো। যেমন আমাদের এখানে একটা জিনিস বলে রাখি, আম, যেমন এটা কোথায়, এখানে আমার কিওয়ার্ডটা হচ্ছে কি বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। এখানে কোনটা আছে, বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। সেক্ষেত্রে আপনি এটা হচ্ছে যে কি আপনার এখানে ইউআরএল এর মধ্যে আপনাকে কি এটা বসাতে হবে, ঠিক আছে। আপনার ইউআরএল হচ্ছে কি, এটা হচ্ছে কি আপনার যেটা ইউরাল, যেটা পারমালিঙ্ক আমরা যেটা বলছি মিসলা, এটার মধ্যে আপনি এটা বসাতে পারেন। এটাকে আপনি কতভাবে বসাতে পারেন আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা ইউরালের মধ্যে চাইলে আপনারা এটা কি বলেছে হাইপেন ইউজ করতে পারবেন, কিংবা আন্ডারস্কোর কিন্তু চাইলে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আমি এক্সাম্পল আকার আপনাদেরকে একটু দেখাই প্র্যাকটিক্যালি, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। আমি একটা আমার পেজে যাই, একটা পেজে যাই, আমি একটা ব্লগ পোস্টে যাই, এখানে যাই, ব্লগ পোস্টে যাওয়ার পর এখানে একটা এডিটে যাই, আমি একটু নিচে আসি। যেমন এটা আমার একটা ব্লগ পোস্ট কেমন, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমি ফোকাস কিওয়ার্ডটা কিন্তু আমি এখানে কি রেখেছি, লক্ষ্য করছেন, এটা হচ্ছে কি আমার মূল কিওয়ার্ড লোকাল এক্সপার্ট ইন বাংলাদেশ এই ব্লগ পোস্টের জন্য। এখানে দেখেন এডিট স্নিপেট, এই দেখেন এখানে আমি কিন্তু কি পারমালিংকের মধ্যে আমি কিন্তু এই কিওয়ার্ডটা কিন্তু আমি রেখেছি। তো আপনারও ইউরএলটা এই পারমালিংক আপনার স্লাক যেটা তো বলি বলি না কেন, আমরা কি এটাতে রাখার চেষ্টা করবেন। আপনারা দেখেন আমি এটা কিন্তু 75 ক্যারেক্টার পর্যন্ত আপনি কি এখানে রাখতে পারবেন। ওকে, আমার এটা কত 56 ক্যারেক্টার মধ্যে আমার কি আমার কিওয়ার্ডটা কিন্তু আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার এই যে আপনার এটা কি হাইপেন, হাইপেন গুলো কিন্তু কাউন্ট হবে।
ঠিক আছে, আপনি যখন হাইফেন ইউজ করবেন কিংবা আন্ডার স্কোর যখন ইউজ করবেন, এগুলো কিন্তু কাউন্ট হবে। ওকে, তো আশা করি আপনাদের কি ইউরোলসটা আপনাদের কি ক্লিয়ার। আচ্ছা, আরেকটা জিনিস একটু করে বলে রাখি, আসলে আমি ভুলে গেছি। এই যে আপনার টাইটেলটা আমি যেটা লিখেছি, আপনারা এখানে লক্ষ্য করুন, আপনার টাইটেলের মধ্যে আপনি চাইলে কিছু জিনিস আপনি রাখতে পারেন, যেমন আর এখানে আমি এখানে কি রেখেছি দেখছেন, ছোটন বড় রোহিতের পরে আমি ক্লোন রেখেছি, তারপর বেসিস এক্সপার্ট ইন বাংলাদেশ আমি রেখেছি। তারপর এখানে যেটা দেখেন লোকালাইজ এক্সপার্ট ইন বাংলাদেশ, আমি তারপর কি রাখছি, এটা ব্যাম্বু আমি এখানে রেখেছি যেমন। তারপর এখানে এসে দেখেন কন্টাক্ট আসার মধ্যে আমি কি এখানে কি রেখেছি, এখানে হাইপেন রেখেছি। তো এগুলো আপনারা চাইলে টাইটেলের মধ্যে এগুলো কি আপনারা রাখতে পারেন, এতে কোনো কোনো প্রকার আপনাদের কি টাইটেলে কোনো ব্যাড এফেক্ট পড়বে না। ঠিক আছে, এতে করে গুগলও কি আপনাদের এই জিনিসটাকে ভালোভাবে আপনাদের স্নিপেটের মধ্যে কি এটা ইন্ডিভিজুয়াল আকারে সুন্দর করে এটা দেখাবে, এবং এটাও র্যাঙ্ক হতে কি আপনার অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, আচ্ছা, তারপর আমরা একটু করে দেখি কন্টেন্ট অপটিমাইজেশন। হ্যাঁ, এই কন্টেন্ট অপটিমাইজেশনটা হচ্ছে কি আমাদের ভালো করে বুঝতে হবে। তো আপনারা কন্টেন্ট অপটিমাইজেশন যখন এই জায়গায় আসবেন, সবসময় চেষ্টা করবেন হাই কোয়ালিটি একটা কি কন্টেন্ট লেখার জন্য, যেটা সম্পূর্ণ হবে যে কি ইউনিক এবং কি ভ্যালুয়েবল। ঠিক আছে, যেটা ইউজাররা কি জিনিসটা দেখার পর ওদের মধ্যে ভালো লাগে। ওকে, ওরা ওই জিনিসটা যেন ওরা পড়ে, কিংবা প্রোডাক্ট হলো প্রোডাক্টটা যেন কি ওইভাবে করে ইউনিক রাখার চেষ্টা করবেন। ওকে, তো আমি এখানে এই কি বলো যে বিভিন্ন প্রকার কি আপনার এই যে সাব হেডিং রাখবেন, তারপর হেডিং তো প্রথম থাকবে, এই ওয়ান হেডিং এর মধ্যে আমার টাইটেল কিন্তু আপনারা রাখবেন। ওকে, এরপর সাব হেডিং থাকবে, তারপর বুলেট পয়েন্ট রাখবে, শর্ট প্যারাগ্রাফ গুলো থাকবে। এটা কেন, এটা এটা রাখবেন যে এই জন্যই, যখন কেউ যখন পড়বে, আপনি যখন এভাবে জিনিসগুলো যখন রাখবেন, যখন যে আসবে যেটা পড়বে, ওর থেকে জিনিসটা কি যে দেখতে যেমন ভালো লাগবে, তেমনি পড়তেও কিন্তু কি ওনার ভালো লাগবে। ঠিক আছে, তারপর যেটা করতে পারেন, এই কন্টেন্টের অনুসারে আপনি ওই কন্টেন্টের রিলেটেড যেগুলো ইমেজ ভিডিও, ঠিক আছে, বিভিন্ন ইনফোগ্রাফিক্স আপনি কি এখানে কন্টেন্টের মধ্যে রাখবেন। ওকে, এতে করে মানুষ ইমেজের সাথে তখন কি আপনার কন্টেন্টের কি একটা সামঞ্জস্য এখানে খুঁজে পাবে। যেমন আমি একটু করে বলি, যেমন একটা প্রোডাক্ট, একটা মাউস, ঠিক আছে, মাউসের কথা বলি, যদি একটা মাউস যদি আপনি সেল করেন, তাহলে আপনাকে ওইখানে কি করতে হবে, মাউস রিলেটেড কথাবার্তা কি আপনাকে লিখতে হবে। ওকে, বিভিন্ন বুলেট পয়েন্ট থেকে দিবেন, শর্ট প্যারাগ্রাফ থেকে শুরু করে সাবটাইটেল সুন্দর করে সাজায় লিখবেন। তাহলে এটাকে আমরা কি বলছি, কন্টেন্ট অপটিমাইজেশন। ওকে, এরপর আমি যেটা রেখেছি আমাদের, সেটা হচ্ছে কি আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে কি বেসিক্যালি আপনার ওয়েবসাইটের ভিতরে যেটা আমরা করে থাকি, একটা একটা পেজ থেকে একটা পেজে যেটা কানেক্ট, সেটা হচ্ছে কি আমাদের ইন্টারনাল লিঙ্ক। ঠিক আছে, আপনি চাইলে আপনার এই যে কন্টেন্টটা আপনি লিখবেন, যে ওয়েব পেজ হোক কিংবা ব্লগ পোস্ট হোক, এখানের মধ্যে আপনি প্রায় 2 থেকে 3টা ইন্টারনাল লিঙ্ক আপনি দিতে পারবেন। আমরা বেসিক্যালি একটা দেখি কম আমার বেশি, কিন্তু আপনি চাইলে 2 থেকে 3টো কি রাখতে পারেন। এতে করে আপনার যে জিনিসটা হবে কি, ওই পেজের সাথে এঙ্গেজটা কিন্তু আরো কি হয়ে যাবে, ওটা বেড়ে যাবে। ঠিক আছে, তো ওই জন্য আপনি ইন্টারনাল লিঙ্ক আপনার ওয়েবসাইটে বিভিন্ন পেজের সাথে আপনি কানেক্ট করে করতে পারেন। ওকে, এক্সটার্নাল লিঙ্ক যেটা আমরা বলছি, এক্সটার্নাল লিঙ্কটা হচ্ছে কি, আপনি একটা ভালো একটা এই ধরেন আপনি একটা ব্লগ পোস্ট লিখছেন, আপনি একটা ওই রিলেটেড যে নিশ এর উপর আপনি ব্লগ পোস্টটা লিখবেন, ওই রিলেটেড একটি কি ভালো এই আপনার কি একটা নিচ থেকে আপনি একটা এক্সটার্নাল লিঙ্ক নিতে পারেন। এতে করে এক্সটার্নাল লিঙ্ক কেন নেবেন, আপনার যখন এক্সটার্নাল লিঙ্ক যখন নেবেন, যখন যে ওয়েবসাইট থেকে নেবেন, ওয়েবসাইটে যখন আসবে, যখন আপনার যখন এই ব্লগ পোস্টটা যখন ওনাদের চোখে পড়বে, ঠিক আছে, তখন ওইখানে যখন ক্লিক করবে আপনাদের লিঙ্কে, তখন সরাসরি আপনার কি হবে,
আপনার ওয়েবসাইটের ওনারা কিন্তু কি আসতে পারবে, প্লাস আপনার এই জিনিসটা ওয়েবসাইটের আপনার কি হয় স্ট্যান্ডার্ড, যখন আপনি স্ট্যান্ডার্ড যখন নেবেন কোনো ওয়েবসাইট থেকে, তখন আপনার ওয়েবসাইটের কি হয়ে যায়, আপনার ওয়েবসাইটে অথরিটি কিন্তু ডিএপি এটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, তো এই জন্য আপনাকে কি স্ট্যান্ডার্ডিং রাখতে হবে। তো স্ট্যান্ডার্ডিংটা নেওয়ার আগে অবশ্যই আমি বলবো কি এখানে আপনি আগে ডিএপিএ চেক করবেন, যে ওয়েবসাইট থেকে নিচ্ছেন সেম নিশ্চিত হতে হবে। ফার্স্টলি ডিএপিএ চেক করবেন, ওটার এজ চেক করবেন, ওটার স্প্যাম স্কোরটা চেক করবেন। কেননা অনেক সময় স্প্যাম স্কোরটা যদি বেশি থাকলে ওইখান থেকে যদি আপনি ইন্টারনাল সরি এক্সটার্নালি যদি করেন, দেখা যাবে আপনার ওয়েবসাইটে কিন্তু কি আপনার এখানেও স্প্যাম স্কোরটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা ভালো করে র্যাঙ্ক হতে কিন্তু অনেক সমস্যা আপনাকে ফেস হতে হবে। ওকে, আচ্ছা, এরপর আমরা যেটা বলছি কি ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজেশনটা হচ্ছে কি অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার অন পেজ এসইওর ক্ষেত্রে। তো আমরা যদি দেখি, যখন আমরা এই কি বলেছে আপনার, যখন একটা ইমেজ, ঠিক আছে, ইমেজের কিন্তু একটা নাম আমরা দিই। ওকে, যেমন আমার এখানে যদি আমি এক্সাম্পল আকার বোঝাই, সেটা কোথায়, এই যে এখানে আমার বেস্ট এসইও স্পট ইন বাংলাদেশ, এটা হচ্ছে কি আমার এখানে মূল কিওয়ার্ড, যেটাকে আমরা প্রাইমারি কিওয়ার্ড বলি কিংবা সিড কিওয়ার্ড হিসাবে আমরা বলে থাকি। ওকে, এই জিনিসটা আপনাকে, যেমন এই যে ইমেজ, আমার এখানে কিন্তু একটা ইমেজ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, লক্ষ্য করছেন, এখানে কিন্তু একটা ইমেজ দেখতে পাচ্ছেন। এই ইমেজটা যদি আপনি দেখেন, এখানে কিন্তু আপনি এই ইমেজটাতে এই কিওয়ার্ডটাকে কি করতে পারেন, অল্টার টেক্সট একটা বিষয় থাকে, কি থাকে, অল্টার টেক্সট। যখন আপনার ওয়েবসাইটের মধ্যে যখন আপনি এই ইমেজটা যখন আপনি রাখবেন কিংবা আপনার কন্টেন্টের মধ্যে যখন রাখবেন, আপনার কিওয়ার্ড যেটা আছে ওইটাতে অবশ্যই এই ইমেজের মধ্যে অল্টার টেক্সটের মধ্যে ওই কিওয়ার্ডটা কি আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে। অন্যথায় আপনার অল্টার টেক্সটটা কি হবে না। ঠিক আছে, ওইটা আপনার স্কোর যেটা অন পেজ এসির একটা যেটা একটা স্কোর থাকে, আমরা দেখতে পাই র্যাঙ্ক ম্যাথ কিংবা ইস এর মাধ্যমে আমরা কিন্তু অন পেজ করার সময় আমরা কিন্তু একটা স্কোর দেখতে পাই, আমার কতটুকু পর্যন্ত কোন কোন জায়গায় আমার ভুল আছে, কোন কোন জায়গায় আমার সঠিক হয়েছে, সেটা কিন্তু আমরা এই প্লাগইনের মাধ্যমে আমরা দেখতে পারি, দুইটা প্লাগইনের মাধ্যমে। ওকে, তো ওই জন্য আপনি যখন কোনো ইমেজ নেবেন, অবশ্যই ওইটাকে আপনি কি করবেন, অল্টার টেক্সট করে দিবেন। এবং আপনি যখন আপনার কন্টেন্টের মধ্যে যখন ইমেজ রাখবেন কিংবা ভিডিও রাখবেন, তখন যারা ভিজিটর আছে, যারা ট্রাফিক, যারা আমাদের আছে ক্লায়েন্ট, ওরা দেখবেন যে কি একটা আকর্ষণ যখন তৈরি হয়, ওটা যখন ছবি আমরা ভিডিও বিভিন্ন কিছু যখন আমরা রাখবো, একটা আকর্ষণ, কন্টেন্ট আকর্ষণটা কিন্তু আরো অনেক বেড়ে যায়। তখন লোকরা ওইটাতে কি ক্লিক করে, তখন এই ক্ষেত্রে আমাদের ট্রাফিকও কিন্তু অনেক বেড়ে যায়। ওকে, সেটা যদি আমার প্রোডাক্ট হয়, প্রোডাক্টও কি সেলসটা কিন্তু অনেক বেড়ে যাবে। ওকে, ওই জন্য আমাদের কি করতে হবে, ইমেজটা অপটিমাইজেশন করতে হবে। এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি মোবাইল অপটিমাইজেশন। বর্তমানে মানুষ কিন্তু মোবাইল সার্চ, মোবাইলের মধ্যে সার্চ কিন্তু একটু বেশি করে। কেন, আমরা যে কোনো জিনিস যখন খুঁজি, আমরা আসলে সারাক্ষণ তো আমরা ল্যাপটপ নিয়ে থাকি না কিংবা ডেস্কটপ নিয়ে থাকি না। ওকে, আমরা কিন্তু মোবাইলটা কি করি, সবসময় আমাদের পাশে থাকে, হাতে আমরা কিন্তু রাখি। যখনই আমরা কোথাও যাই না কেন, কোথাও আড্ডা দিই না কেন, মোবাইলটা কিন্তু আমাদের হাতে থাকে। তো আমরা কোনো একটা কিছু আপনার কি প্রয়োজন হচ্ছে, আপনি কোথায় সার্চ করলেন, আমরা মোবাইলে সার্চ করলেন। তো ওই জন্য আপনার কন্টেন্টটা যেটা লিখবেন, অবশ্যই আপনাকে কি করতে হবে, এটাকে মোবাইল অপটিমাইজেশন কি হতে হবে। আপনার দেখা যাচ্ছে কি ওই কন্টেন্টটা যদি মোবাইলে যদি ভালোভাবে সুন্দরভাবে যদি দেখা না যায়, তখন মানুষ ওইটা কি ওইটা কখনো এটা আর দেখবে না, এটাকে স্কিপ করে চলে যাবে। ওকে, তো ওই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের অবশ্যই আমাদের ওয়েবসাইটটাকে, আমাদের কন্টেন্ট, ওয়েবসাইট সবকিছু যেগুলো পেজ, এগুলোকে আমরা অবশ্যই আমরা মোবাইল অপটিমাইজেশন করব। ওকে, এরপর যেটা দেখি পেজ স্পিড অপটিমাইজেশন। পেজ
স্পিড অপটিমাইজেশনটা হচ্ছে কি, আসলে এখানে একটু দেখেন, যেমন আমাদের ওয়েবসাইট, যেটা আমাদের ওয়েবসাইট আপনার ইউজ করতে করতে যখন একটা ইউজ হয়, এখানে দেখা যায় অনেক বিভিন্ন রকম কি আমরা ক্যাশ ফাইল কিন্তু কি হয়ে যায়, জমা হয়ে যায়, ঠিক আছে। বিভিন্ন ভাইরাস বলেন, বিভিন্ন ক্র্যাশ ফাইল কিন্তু কি জমা হয়ে যায়, এগুলোকে আপনাকে কি করতে হবে, আপনার এই যে বিভিন্ন প্লাগইন আছে, আপনি প্লাগইনের মাধ্যমে এগুলোকে আপনি এগুলোকে যদি আপনি এনেবল রাখেন, এক্ষেত্রে আপনার এখানে ব্রাউজারের মধ্যে আপনার কি করতে পারবে না, এই যে এই খারাপ জিনিস যেগুলো আছে এগুলোকে আপনি কি ক্লিন করতে পারবেন, ঠিক আছে। যেমন ক্যাশ ফাইল একটা আছে আপনার কি বলে যে এরকম প্লাগইন আছে, যেগুলোকে সবসময় আমাদের ওয়েবসাইটটাকে কি যদি স্লো হলে স্পিড রাখার জন্য এরকম প্লাগইন আমরা ইউজ করতে পারি। তারপর আমরা যেমন আমাদের রোড টাইম এটাকে আরো ইমপ্রুভ করার জন্য আমাদের সিডিএন যেটাকে বলি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ঠিক আছে, আমরা ওইটাও কি ইউজ করব। ওকে। তারপর আমরা যেটা করব, আমাদের এই যে আমাদের পারফরমেন্সটাকে আরো বৃদ্ধি করার জন্য, ওয়েবসাইটের স্পিডটাকে আরো বৃদ্ধি করার জন্য আমাদের সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং এইচটিএমএল ফাইলগুলোকে কি করব, আমরা মিনিমাইজ করব। এগুলোকে যদি আপনি যত সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল এবং এইচটিএমএল ফাইলগুলোকে আপনি যখন বড় করে ফেলবেন, দেখা যাবে আপনার কি হয়ে যাবে, আপনার ওয়েবসাইটের স্পিডটা কিন্তু কমে যাবে, একটা কিন্তু লোড পড়বে, একটা প্রেশার পড়বে, ঠিক আছে। এগুলো যত শর্টকাটে ইউজ করে আপনার ডেটাগুলো কি আপনার এই কোডিং গুলোকে ইউজ করতে পারবেন, ততই আপনার ওয়েবসাইটের স্পিডটা কি আপনার অনেক গুণ বেড়ে যাবে। স্কিমা মকআপ, ঠিক আছে, স্কিমা মার্কআপ, কিংবা আমরা এটাকে পাশে রাখছি কি স্ট্রাকচার ডেটা। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আমরা স্কিমা মার্কআপটা কিন্তু আমরা আর্টিকেলের ক্ষেত্রেও করে থাকি, প্রোডাক্টের ক্ষেত্রেও করে থাকি, নিউজ পেপারের ক্ষেত্রেও করে থাকি, ঠিক আছে, অর্গানাইজেশন ক্ষেত্রেও করে থাকি। তো এই জিনিসটা কিন্তু আপনি যদি না বুঝেন, তাহলে আপনার কি হবে না, সঠিকভাবে অন পেজ এসইওটা স্টেপ বাই স্টেপ আপনার কি মেনটেন করা হবে না। ওকে। তো এই জন্য আমি স্কিমা মকআপটা আপনাদেরকে আমি জিনিসটা ক্লিয়ার করে দিব আজকে। চলুন আমরা স্কিমা মকআপটা আমরা কিভাবে করে এটা একটু আমরা একটু দেখি। তো আমরা যেটা করব, স্কিমা মকআপ মার্কআপ যখন আমরা করব, আমরা জেসন কি এলডি, ঠিক আছে, জেসন এলডি অনুসারে আমরা কি করব, স্কিমা মার্কআপটা আমরা করব। যেমন আমি এই ওয়েবসাইটের মধ্যে আমি কি করব, স্কিম মার্কআপটা করব, একটা আমার পোস্টে যাই অ্যাজ ওয়েল। আমি আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিই, এই জিনিসটা কিন্তু অনেকে কিন্তু বুঝে না, ঠিক আছে, অনেকে কিন্তু দেখায় না অন পেজের মধ্যে এটা ভালোভাবে দেয়, শুধু প্লাগইনের মাধ্যমে কি যা শুধু দেখায়। আমি প্লাগইনটা আপনাদেরকে দেখাবো, কিন্তু আমি কোডিং এর মাধ্যমে কি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আপনারা বোঝার চেষ্টা করবেন এটা। আমি একটা ব্লগ পোস্টে এডিটে গেছি, এডিটে যাওয়ার পর আপনি যেটা করবেন, এখানে দেখেন থ্রি ডট আছে, এখানে যাবেন, এখানে যাওয়ার পর নিচে আসবেন, দেখেন প্রিফারেন্স, এখানে যাবেন, এখানে যাওয়ার পর কোথায় যাবেন, দেখাচ্ছি আমি, এই যে কাস্টম ফিল্ড দেখতে পাচ্ছেন, এখানে এখানে ক্লিক করবেন, এই কাস্টম ফিল্ড এখানে যাবেন, এখানে এটাতে ক্লিক করে এটা যাবেন, এখানে যাবেন, রিলোড এন্ড পেজেস এখানে যাবেন। ওকে, দেখেন কি আসে। আমরা একটু নিচে যাই, দেখি কি অবস্থা, দেখি। সেটিংস,
আমরা এখানে ক্লিক করব, থ্রি ডট এখানে ক্লিক করে আমরা প্রেফারেন্সে যাব। প্রেফারেন্সে যাওয়ার পর এই যে কাস্টম ফিল, ঠিক আছে, অ্যাডভান্স এখানে কাস্টম ফিলে যাবেন। দেখি আগে, এর আগে একটু জিনিস আমি, হ্যাঁ, কাস্টম ফিলে এখানে যাবেন, এখানে ক্লিক করবেন, এই যে শো অ্যান্ড রিলোড পেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখি কি আসে। আমরা একটু দেখি, নিচের দিকে নামবো। ওকে, নিচের দিকে আসি। হ্যাঁ, আশা করি আচ্ছা, আমাদের একটু একটু নিচের দিকে। এই যে এখানে দেখেন একটা জিনিস, এখানে অ্যাড নিউ কাস্টম ফিল্ড, এখানে আসবেন। এখানে দেখেন, এখানে এই যে এন্টার নিউ আছে না, অ্যাড কাস্টম ফিল্ড, এই যে অ্যাড নিউ এখানে ক্লিক করবেন। এখানে কি লিখবেন? স্কিমা। স্কিমা, স্কিমাটা লিখবেন। লেখার পর এখানে সাপোজ আপনি স্কিমেটা কিছু কার জন্য করতেছেন, একটা অর্গানাইজেশনের জন্য করতেছেন, ঠিক আছে। যদি অর্গানাইজেশনের জন্য হলে অর্গানাইজেশন, যদি প্রোডাক্টের জন্য হলে প্রোডাক্টের জন্য, ঠিক আছে। যেমন আমি এটা কি, এই যে আমি একটা হচ্ছে কি পোস্টার, এটা একটা অর্গানাইজেশনের জন্য, আমি এটাকে এখান থেকে ফুল কপি করব, ঠিক আছে, কিংবা এখান থেকে শর্টকাটে এখানে ক্লিক কপি করতে পারবেন। কপি করে এটা, এই যে বেলু আছে না, বেলুতে কন্ট্রোল ভি দিয়ে কি করে দিবেন, এটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এটা কি করবেন, সেভ দিয়ে দিবেন। ওকে, জাস্ট ইট, এখানে আর কিছু করতে হবে না। করার পর আপনারা যেটা করবেন, এখানে আসবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে টিম ফাইল এডিটরে যাবেন। কোথায় যাবেন? টিম ফাইল এডিটরে যাবেন। এখানে যাওয়ার পর একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কি আছে, হেডার ডট পিএসপি, কি আছে, হেডার ডট পিএসপি, এখানে যাবেন। এখানে ক্লিক করবেন। এই যে আমাদের এটা আছে। এরপর এই দেখছেন হেডারটা, দেখছেন হেডটা, দেখছেন এটা, এখান থেকে কিন্তু শুরু, শেষ হচ্ছে কোথায়, এখানে কিন্তু শেষ। তাহলে আমাদেরকে এটার মধ্যে যেটা করতে হবে, একটা পিএসপি একটা কোড আছে। এই যে এই কোডটাকে আমরা কি করব, এখান থেকে এই যে দেখেন অ্যাড কাস্টম ফিল্ড, ঠিক আছে, এটাকে আমরা কি হেডের মধ্যে রাখতে হবে। এখানে লেখছে দেখেন, next you will need to edit your header.php file, open it up and insert the following code before the closing, ঠিক আছে। হেডিং ট্যাগের ক্লোজিং কি করতে হবে, এটা আমাদেরকে রাখতে হবে। এখান থেকে কপি করে, এখান থেকে কপি করলাম, কপি করে আমি জাস্ট হেডিং ট্যাগের এই যে আগে, এখান থেকে আমি জাস্ট নিচে এসে এখানে আমি এটা কি জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আপডেট ফাইল দিয়ে দিলে কি আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এইভাবে করে কি করতে পারবো, আমরা স্কেমা কিন্তু করতে পারবো। ওকে, এটা আমি কি করলাম না, জাস্ট শুধু আপনাদেরকে বোঝালাম, এটা আমি আপডেট দিলাম না। ওকে, আপনাদেরকে যেভাবে দেখিয়েছি ঠিক আমরা ওইভাবে করে এটা করবেন। ওকে, তাহলে স্কিমা মকআপ, সেটা আমি আপনাদেরকে আবার বলি, নিউজের জন্য হয়, আর্টিকেলের জন্য হয়, আপনার প্রোডাক্টের জন্য হয়, তারপর অর্গানাইজেশনের জন্য হয়, আরো অনেকগুলো কিন্তু কি সাইট কিন্তু আছে। ওকে, অতরের জন্য হয়। তো এভাবে করে আপনাকে কি করবেন, স্কিমা মার্কআপটা আপনারা করবেন। এরপর আমাদের কি আছে আমরা দেখি, সরি, এই যে এখানে কি আছে, সিকিউর ইউর ওয়েবসাইট, HTTPS, ঠিক আছে। এই যে HTTPS কে যদি এটাকে যদি কি বলে, ওই পূর্ণরূপ হচ্ছে আপনার হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। ওকে, দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি একটা ওয়েবসাইটে যাই। এই ওয়েবসাইটের মধ্যে আপনার একটা জিনিস, এটা জিনিসটা লক্ষ্য করছেন, এইখানে দেখেন, এই জিনিসটা আপনাকে কি আপনার ওয়েবসাইটে যখন, এটা অবশ্যই কি এসএসএল সার্টিফিকেট, এটাকে আমরা কি বুঝি সংক্ষেপে, এসএসএল সার্টিফিকেট আমরা এটাকে বলে থাকি। এই এসএসএল সার্টিফিকেটটা অবশ্যই আপনার কি করতে হবে, থাকতে হবে আপনার ওয়েবসাইটের। যদি আপনি ভালো কি করতে চান, আপনি র্যাঙ্ক করতে চান, আপনার এসএসএল সার্টিফিকেটটা কি থাকা দরকার, বুঝছেন। অন্যথায় গুগল এটাকে কি সিকিউর আসলে কি মনে করে না, তারপর র্যাঙ্কও হয় না, গুগলের সার্ফেসের মধ্যে কি এটা র্যাঙ্ক হয় না। তো এই জন্য এসএসসি সার্টিফিকেট অবশ্যই কি আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, আমরা যখন কিনবেন ডোমেইন হোস্টিং, এটা অবশ্যই কি এসএসসি সার্টিফিকেটটাও আপনারা কি তখন কিনে ফেলবেন। ওকে, এটা অনেক সময় কিন্তু দিয়ে দেয়, প্রথম যখন কিনে কিন্তু আসলে এটা দিয়ে দেয়। ওকে, তো যদি না দেয়, এটা আপনাদেরকে কি করতে হবে, আলাদা করে এটা কিনতে হবে। ওকে, তাহলে আজকে আমি আপনাদেরকে চেষ্টা করেছি ফুললি একটি অন পেজ এসইও সম্পর্কে
কিভাবে অন পেজ করবেন এবং অন পেজ করার জন্য আমাদের কোন টিপস এন্ড ট্রিক্স গুলো আমরা ফলো করব, একটা পূর্ণাঙ্গ একটা আইডিয়া কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি। আশা করি আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। কেননা আপনি যখন অন পেজ করবেন ওয়েবসাইটের, সেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজ হোক কিংবা ব্লগ পোস্ট হোক, এই টিপস এন্ড ট্রিক্স গুলো মেনটেন করে আপনাকে কি করতে হবে, আপনাকে অন পেজ এসইও করতে হবে। যেমন এখানে একটা জিনিস আমি বলি, অন পেজ যখন আপনি করবেন, এসইও যখন করবেন, এক এক পেজের জন্য অবশ্যই কি হতে হবে, এক এক রকম হবে। ওয়েবসাইটে এক পেজের টাইটেলও আলাদা হবে, তারপর এই যে আপনার কি বলে যে মেটা ডেসক্রিপশন আলাদা হবে, ইউআরএলও কি হবে, আলাদা হবে। সব পেজে যদি এই টাইটেল, এই তারপর হচ্ছে যে ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, যদি ইউআরএল যদি একই হয়ে গেলে, তাহলে আপনার কখনোই আপনার ওয়েবসাইটের পেজগুলো গুগল কখনো র্যাঙ্ক করতে দিবে না। ঠিক আছে? তো ওই জন্য আপনারা প্রত্যেকটা জিনিসকে অন পেজ যখন এসে করবেন, প্রত্যেকটা পেজের আলাদা আলাদা করে প্রত্যেকটা করে কি হবে, এভাবে করে আপনারা মেনটেন করবেন। ঠিক আছে? তো আমি আসলে এই চারটা করার অর্থটা হচ্ছে কি, যারা বিগিনার আছেন, আসলে এই বিগিনাররা হয়তো এই জিনিসটা, এই ভিডিওটা যখন দেখবে, অন পেজ এসিটা ওদের কাছে পানির মতো কি ইজি হয়ে যাবে। ঠিক আছে? যারা এসি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, ওরা তো আসলে কমার বেশি আইডিয়া আছে সবার অন পেজ এসি সম্পর্কে। কিন্তু যারা বিগিনার, বেসিক্যালি ওরা কিন্তু ভালো একটা এখান থেকে কি পাবে, আমরা বেনিফিট পাবে ভিডিও থেকে। কেমন? তো এই জন্য আমরা ভিডিওটা বারবার দেখবেন, আমি যেভাবে দেখিয়েছি এভাবে বারবার দেখবেন। যদি আমি আরেকটা জিনিস আপনাদের একটু করে দেখি, মার্কেট প্লেসে অন পেজ সম্পর্কে দেখেন কি পরিমাণ অন পেজের কাজ কিন্তু আছে। আমি আপনাদেরকে দেখাই। আমরা যদি এখানে আমরা ফাইবারে যদি যাই, ফাইবারে যদি আমি ক্লিক করি, দেখেন কি পরিমাণ অন পেজ নিয়ে মানুষ কি দিচ্ছে, সার্ভিস দিচ্ছে। এই যে এখানে আপনি জাস্ট শুধু কি লিখবেন, অন পেজ, অন পেজ এসইও, এন্টার। দেখতে পাচ্ছেন? দেখেন, দেখেন কি পরিমাণ অন পেজ এসিও নিয়ে ফাইবারে কি কতগুলো লোক সার্ভিস দিতে, দেখতে পাচ্ছেন এখানে। এই দেখেন ওদের রিভিউ, দেখেন রিভিউ কত ভালো, কত ডলার, $30, $10, $45। তারপর এখানে দেখেন আমরা প্রথম থেকে যদি দেখি, $30, $45, $45, 30, $60। কেমন? একজনের রিভিউ দেখেন, এই যে ওনার 5 স্টার দেখেন, এভারেজে কত, 4.9। ওনার রিভিউ দেখেন 585। এখানে কিন্তু সব বাইরেরা কিন্তু কি আমরা রিভিউ দেন, অনেক বাইরে কিন্তু রিভিউ দেয়। যারা ভালো আসলে বাইরে আছে ওরা কিন্তু রিভিউ দেয়, অনেক বাইরে আবার কিন্তু রিভিউ দেয় না। তো ওই জন্য দেখেন ওনার এখানে রিভিউ কতগুলো ক্লায়েন্টের উনি কাজ করছে শুধু অন পেজ এসিও নিয়ে, দেখতে পাচ্ছেন? এই দেখেন অন পেজ এসিও, অন পেজ এসিও, এই যে এসিও সার্ভিস, এই যে তারপর হচ্ছে কি এই যে অন পেজ এসিও, এই যে এখানে দেখেন এই যে অন পেজ এসিও। তাহলে এখানে আমি শুধু একটা মার্কেট প্লেস আপনাদেরকে দেখাইছি। দেখেন আপওয়ার্কে যদি আমরা দেখি, আপওয়ার্কে, আপওয়ার্কে যদি যান, আপওয়ার্কে যদি দেখি, আপওয়ার্কে দেখবেন কি পরিমাণ মানুষ যে অন পেজ নিয়ে সার্ভিস দিচ্ছে এবং ভালোই কাজ করতেছে। আমাদের বাংলাদেশিরা বলেন, বিভিন্ন কান্ট্রির, শুধু বাংলাদেশি বলে কথা না, বিভিন্ন কান্ট্রির ওগুলো কিন্তু কাজ করতেছে। অন পেজ এসইও, ওকে। এখানে কি করবেন, আমরা প্রজেক্ট সিলেক্ট করে দিবেন, তারপর কি দিবেন, এন্টার দিবেন। দেখেন কি পরিমাণ লোক, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এই দেখেন, ও মাই গড, দেখেন 1571 রিভিউ ওনার। এই এভারেজ ইয়ে দেখেন, রিভিউ ইয়েটা দেখেন, রেটিংটা দেখেন 4.9। ঠিক আছে? এই দেখেন কতগুলো কাজ ওনারা করছে অন পেজ এসইও নিয়ে, বুঝছেন? তা আপনারাও যদি, আমি আজকে যেভাবে আপনাদেরকে বুঝাইছি আমার ভিডিওর মধ্যে, আমি অন পেজ নিয়ে, আপনারা যত ভিডিওটা বারবার দেখবেন, দেখবেন যে কি আপনারাও যখন অন পেজটা যখন ক্লিয়ার হয়ে যাবে, আপনারাও এইসব মার্কেট প্লেসে আপনারা ইজিতে কি আপনারা সার্ভিস দিতে পারবেন, সহজে কাজ করতে পারবেন। বুঝছেন?
তো আমি আসলে চেষ্টা করি আপনাদেরকে যতটুকু ইজিতে আপনাদের বোঝার জন্য আমার টেকনিক ইউজ করা যায়, আমি কি চেষ্টা করি, বুঝছেন? যে কেননা একটা জিনিস যখন আপনাদের কাছে সহজ মনে হবে, আপনারা ওই জিনিসটা কি ওইটা নিয়ে আপনারা কি আগাতে পারবেন, ফিউচারে আমাদের কেরিয়ার নিয়ে এর মধ্যে ওইটা নিয়ে আমরা কাজ করতে পারবেন। তো আজকে অনপেজ নিয়ে আশা করি আর কারো কোনো প্রকার কম্পিটিশন নাই, থাকবে না এই ভিডিওটা দেখার পর। একবার না বুঝলে আমি বলবো যে ভিডিওটা বারবার দেখেন, ঠিক আছে? তখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা দিয়ে রাখবেন, এবং আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।